পর মুহূর্তেই একটা দড়ির ফাঁস ওর গলা বেয়ে কোনোই পর্যন্ত নামলো। ওটার একটা ঝটকায় রাইফেলটা হাত থেকে ছিটকে পড়ল ওর। ঢাল বেয়ে কয়েক পাক গড়িয়ে নামায় দড়িটা ওর গায়ে আরও পেঁচিয়ে গেল। এখন একেবারে অসহায় অবস্থা ওর। সঙ্গীদের দিকে সাহায্যের আশায় চেয়ে দেখল ওর মতো একই অবস্থা। তিক্ত মনে সে টের পেল বুদ্ধির খেলায় ওরা শয়তানদের কাছে হেরে গেছে। তাদেরই একজন সামনে দিয়ে এগোবার সময়ে অন্যরা ঘুরে পিছন দিক দিয়ে উপরে উঠেছে। যে লোকটা সাদা পতাকা নিয়ে এগিয়েছিল সে এখন ওর দিকে বিষ দৃষ্টিতে চেয়ে আছে। প্যাচ, তোমাকে এবার আমাদের সাথে গাদ্দারি করার উচিত সাজাই পেতে হবে, হিস হিস করে বলল সে। নিজের পিস্তলটা বের করল লোকটা। পরবর্তী সেকেন্ডেই অসহায় প্যাচের দেহ ফুটো হয়ে যেত, কিন্তু একটা ঠান্ডা ভারী স্বর বাদ সাধল। এক্সকিউজ মি জেন্টলস, এটা কি ব্যক্তিগত লড়াই নাকি যে কেউ যোগ দিতে পারে? প্রশ্ন এলো। চমকে উঠে আউটল ঘুরে চেয়ে দেখল পরিস্থিতি পাল্টে গেছে। উদ্যত পিস্তল হাতে দুজন শক্ত চেহারার লোক ওদের কাভার করে আছে। বাধা অবস্থায় একটা অসহায় মানুষকে গুলি করে মারা আমার কাছে মোটেও পছন্দ হচ্ছে না, বলে চলল নবাগত লোকটা। আকাশের দিকে হাত তোলো কয়টির দল, ধমকে উঠল লোকটা। দুজন ডাকাত ওর নির্দেশ মতো হাত তুলল বটে, কিন্তু যে লোকটা প্যাচকে গুলি করতে যাচ্ছিল সে পিস্তল ঘুরিয়ে পাল্টা আক্রমণের চেষ্টা করল, কিন্তু তার আগেই অন্য পিস্তলটা গর্জে উঠল। ঘোড়ার পিঠ থেকে উল্টে অস্বাভাবিক ভঙ্গিতে মাটিতে পড়ল লোকটা। এক নজরেই বোঝা গেল মারা গেছে। যে গুলি করেছিল সে নট করে তার সন্তুষ্টি প্রকাশ করল, তারপর ফিলের দিকে এগিয়ে গেল। তাহলে শেষ পর্যন্ত আমরা তোমাকে ঠিকই খুঁজে পেয়েছি মিস মাস্টারসন, বলল সে। খুশিতে চিৎকার করে উঠল ফিল। আরে রে এদারটন, তুমি এখানে কিভাবে এলে? প্রশ্ন করল সে। গুহায় তোমাকে না পেয়ে জেমস আমাকে আর এক্সটি থেকে পলকে তোমার খোঁজে এই পাহাড়গুলো চষে ফেলার নির্দেশ দিয়ে গেছে, ব্যাখ্যা করল কাউবয়। এবারে অন্যজনের দিকে চেয়ে ওর চোখ বিস্ফারিত হলো। অবাক কাণ্ড, জাজ এমারিও দেখি রয়েছে তোমার সাথে। যত কম কথায় সম্ভব বর্তমান পরিস্থিতিটা ওকে জানালো জাজ। ইরফানের বিপদের কথা জেনে একটা গালি দিয়ে জিভে কামড় দিল রে। ওখানে ফিলের উপস্থিতির কথা ওর মনে ছিল না। তাহলে এখন আমরা কি করব? প্রশ্ন করল সে। মিস মাস্টারসন, আমি আর এই প্যাচ যত তাড়াতাড়ি সম্ভব পাহাড় থেকে নেমে হোপের দিকে রওনা হচ্ছি। তুমি আর পল নিজেদের আউটফিট নিয়ে আমাদের অনুসরণ করো। কপাল ভালো থাকলে হয়তো আমরা সময় মতো পৌঁছাতে পারব। প্যাচকে দড়ির প্যাচ থেকে ছাড়িয়ে নেওয়া হলো। ডাকাত দুজনকে নিরস্ত্র করে এই এলাকায় আবার দেখা গেলে গুলি করে মারার হুমকি দিয়ে ছেড়ে দেওয়ার পর পল আর রে নিজের রাঞ্চের পথ ধরল। বাকি তিনজন হোপের টেইলের দিকে রওনা হলো। মাথা নিচু করে নীরবে ঘোড়া ছোটাচ্ছে এমারি। সামান্য দেরি হলেও সে মেজাজ দেখাচ্ছে। ফিল বুঝতে পারছে যে জেমসের জন্যে দুশ্চিন্তাতেই লোকটা এমন করছে। জাজের দুশ্চিন্তা ওকেও গভীরভাবে প্রভাবিত করল। মাত্র একবার সাহস সঞ্চয় করে ফিল ওকে প্রশ্নটা করেই বসল। এটা কি সত্যি যে জেমসই একসময়ে আউটল বিদ্যুৎ ইরফান নামে পরিচিত ছিল? হ্যাঁ, কিন্তু সে কখনো আউটল ছিল না। ওর নামে মিথ্যে কথা রটানো হয়েছিল। ওর আসল নাম ইরফান জেসাপ। এখন সে গভর্নর ব্লেকের অধীনে ডেপুটি ইউএস মার্শাল হিসেবে কাজ করছে, বলল জাজ। তুমি যে জেমসকে পছন্দ করো না তা আমি জানি, কিন্তু আমি আশা করি একদিন তুমি ওকে সত্যি ঠিকমতো চিনবে এবং বুঝবে আসলে ওর কাছে তুমি কতটা ঋণী। বুড়ো লোকটার স্বর অত্যন্ত কঠিন শোনালো এবং তার কথার সুরেও ভৎসনার
আভাস সুস্পষ্ট। ফিল চুপ করে থাকলো। 21। ইরফানের নাটকীয়ভাবে জেলে ফিরে আসায় সকাল থেকে শহরটা উত্তেজনায় একেবারে টকবক করে ফুটছে। নতুন পরিস্থিতি অনেক নাগরিককেই বেশ ভাবিয়ে তুলেছে। ভিতরে ভিতরে কিছু একটা চক্রান্ত চলেছে। কাভানার কাছে নিজের মতো মত প্রকাশ করল ফেন্টন। আজ এমন কিছু লোককে মদ খেতে দেখা যাচ্ছে যাদের কাছে কোনোদিনই মদ কেনার মতো পয়সা আগে ছিল না। আমার ছেলুনেও আজ কিছু গিজার এসেছে যাদের গতকালও পয়সা দিতে পারবে না জেনে আমি কান ধরে বের করে দিতাম। ওই জেমস লোকটার ঘাড়ে কি ভূত চেপেছিল যে সে এভাবে আবার ফিরে আসতে গেল? প্রশ্ন করল স্টোর কিপার। লোকটা ভালো মানুষ, পালাবার লোক নয়, বলল সেলুন মালিক। কিন্তু মুশকিলটা হচ্ছে ন্যায় বিচার ও পাবে না। তুমি ঠিক কথাই বলেছ। স্টোরের উপর তুমি একটু নজর রেখো। আমি কাম এগিয়ে একটু ঢু মেরে দেখে আসি আপটন ওখানে কি করছে। স্টোরের মালিক রাস্তা ধরে এগোবার সময় লক্ষ্য করল চারদিকেই অসন্তোষের নিদর্শন সুস্পষ্ট। 5-6 জনের ছোট ছোট চক্রে উত্তেজিত তর্ক বিতর্ক চলছে। প্রতি জটলার কেন্দ্রেই বারবির একজন বা দুজন লোক রয়েছে। বার্ট পুরো শহরের লোককে খেপিয়ে তুলছে, কিন্তু এর পিছনে উদ্দেশ্যটা কি? নিজেকেই প্রশ্ন করল কাভানা। সেলুনের দরজা ঠেলে ভিতরে ঢুকে দেখল বারের সামনে উত্তেজিত খদ্দেরের ভিড় থেকে দূরে কোনায় একটা টেবিলে বার্ট একজন লোককে আপ্যায়ন করছে। লোকটা চিকন আকৃতির ভগ্ন চেহারার একটা মানুষ, বয়স প্রায় 50-এর কাছাকাছি। গলায় নেকটাইয়ের বদলে বাঁধা রোমালে কাপা আঙুলে ওটা বাঁধার যথেষ্ট আভাস দেখা যাচ্ছে। ফোলা মুখ আর চোখ দেখেই বোঝা যায় লোকটা মদে কতটা আসক্ত। লোকটার পরনে রয়েছে চকচকে কালো কোট, ট্রাউজার্স উঁচু বুটের ভিতর ঢুকানো রয়েছে। এই লোকটাই জাজ টানি তাকে ওই পদে বসিয়েছে। এই লোকটাই জাজ আপটন। নিজের যোগ্যতায় সে জাজের পদ অর্জন করেনি, রাজনৈতিক দড়ির টানে তাকে ওই পদে বসিয়েছে। অনেক অযোগ্যতা সত্ত্বেও আজও সে পদটা উঁচু মহলের প্রভাবেই বজায় রাখতে সক্ষম হয়েছে। কাভানা তাদের কথাবার্তা শুনতে পাচ্ছে না। যদি শুনতে পেত তাহলে সে তার প্রশ্নের জবাব পেয়ে যেত। তুমি খুব ভালো একটা সময়ে হোপে এসে হাজির হয়েছ জাজ, গ্লাসটা আবার ভরে দেওয়ার সময় বলছিল বার্ট। ঠিক তোমার মতো একটা লোকই এখন এই শহরের দরকার। নিজের চেয়ারে উৎসাহের সাথে সোজা হয়ে বসল আপটন। একজন জনসাধারণের নগণ্য সেবক হিসেবে নাগরিকদের স্বার্থে আমার পক্ষে যতটা সম্ভব তা আমি করব মিস্টার বার্ট, বলল সে। আমি কিভাবে? এখানে বিচারের অপেক্ষায় একজন জঘন্য ক্রিমিনাল জেলে আটক রয়েছে, ওকে জানালো বার্ট। লোকটা ভয়ানক প্রকৃতির। গতকাল সে জেল থেকে পালিয়েছিল, কিন্তু ওকে শেরিফ আবার ধরে এনেছে। মিথ্যে কথাটা বলতে বার্টের মুখে একটুও বাঁধল না। ওর অপরাধটা কি? প্রশ্ন করল আপটন। ও এখানকার ব্যাংকটা লুট করার সময়ে ম্যানেজারকে গুলি করেছে। আমার এক অন্তরঙ্গ বন্ধুকেও সে খুন করেছে। ঠান্ডা মাথায় কথাগুলো বলল বার্ট। এগুলো যদি যথেষ্ট না হয় তাহলে আরও অনেক চার্জ ওর বিরুদ্ধে আছে। ঈশ্বর আমাদের মাথাপতি মাত্র একটাই গলা দিয়েছেন, তাই একবার ফাঁসি দেয়াই একজনের জন্যে যথেষ্ট, রসিকতা করে বলল আপটন। তুমি ওকে রাজধানীতে পাঠাচ্ছ না কেন? পথে পালাবার সুযোগ দেওয়ার জন্যে, নাকি সাজানো জুরির কাছ থেকে মুক্তি পাওয়ার জন্যে? কারণ ওর খুঁটির জোর আছে বলে? বার্ট পাল্টা জবাব দিল। না স্যার, এই শহর নিজেদের বিচার নিজেরাই করতে সক্ষম। তোমাকে আগেই বলেছি এই লোকটা সাংঘাতিক মানুষ। হয়তো তুমি শুনে অবাক হবে যে এই লোকটাই আউটল বিদ্যুৎ ইরফান।
খবরটা শুনে আপটন সত্যি অবাক হলো। তার শূন্য চোখ দুটো বিস্ফারিত হলো। কিন্তু আমি শুনেছি লোকটা এখন গভর্নরের হয়ে কাজ করছে, মন্তব্য করলো সে। তাহলেই বুঝতে পারছো ওর খুঁটির জোর কোথায়, বিজয়ের সুরে বলল বার্ট। তাহলে বুঝতেই পারছো কোথায় ওর জোর। ওটা যদি ওর এখানেও থেকে থাকে, সন্দিগ্ধ আপটন বলতে শুরু করেছিল। কিন্তু বাধা দিয়ে বার্ট বলে উঠল, ওর তা নেই। ওর কেসটা একেবারে নির্ভেজাল সত্য। এর থেকে ওর বেরোবার কোনো রাস্তা নেই। ওর বিরুদ্ধে সব সাক্ষ্য প্রমাণই আমাদের হাতে আছে। বলতে গেলে এই কেসটা একেবারে সমাপ্ত। তোমার কেবল ওর বিচার করতে হবে। জুরি আগে থেকেই বাছাই করে রাখা হয়েছে। তুমি কেবল বিচার করবে, বাকিটা জুরি দেখবে। এই অশুভ ইঙ্গিতে আপটন একটু চমকে উঠল। সে এমন কিছু মোটেও আশা করেনি। ভুলে যেও না যে আমি যথার্থ আইন প্রয়োগ করার প্রতিনিধি। তোমার কেবল বিচারের পরে ফাঁসির রায় দিতে হবে। একবার ওই আদেশ দেওয়ার পর ওর কি ঘটে তা তোমার দেখার কোনো প্রয়োজন নেই। কথাটার মধ্যে প্রচ্ছন্ন ইঙ্গিতটা বুঝে চোখ তুলে তাকিয়ে বার্টের কথার পুরো অর্থ বোঝার চেষ্টা করে বলল, তোমার ভোলা উচিত নয় যে আমি আইনের প্রতিনিধি, মিস্টার বার্ট। মর্যাদা বজায় রাখার একটা বৃথা চেষ্টা করল আপটন। সেই কারণেই তো আমি তোমাকে এই বিচারের ভার নিতে বলছি, জবাব দিল রানচার। শোনো জাজ, এই শহরের লোকজন সবাই এই ডাকাতির ব্যাপারে উত্তেজিত হয়ে আছে। প্রায় সবাই টাকা হারিয়েছে। আমি কোনো ক্রমে ওদের এখনও ঠেকিয়ে রেখেছি। ওরা যদি সত্যি ক্ষেপে ওঠে তাহলে লোকটাকে ধরে নিয়ে জোর করেই ফাঁসিতে ঝোলাবে। একজন শিক্ষিত এবং মাননীয় জাজ শহরে উপস্থিত থাকা সত্ত্বেও যদি লোকটাকে বিনা বিচারে এভাবে মরতে হয়, যে ন্যায়সঙ্গতভাবেই কাজটা করতে পারত, সেটা কি ভালো দেখাবে? আপটন তার গিলাসটা খালি করে কম্পিত হাতে ওটা আবার বলল। পশ্চিমের অভিজ্ঞতা তার আছে। সে দেখেছে উচ্ছৃঙ্খল হয়ে উঠলে জনতা কি করতে পারে। শহরে কী রকম উত্তেজনার সৃষ্টি হয়েছে এটাও তার অজানা নয়। যে কোনো একটা স্ফুলিঙ্গ থেকেই বিস্ফোরণ ঘটতে পারে। আইন শৃঙ্খলা রক্ষার খাতিরে হলেও তার দেখা উচিত যেন ন্যায় বিচার করে অপরাধীকে তার পাওনা সাজা দেয়া হয়। বার্টের পরের কথা তাকে মনস্থির করতে সাহায্য করল। এর জন্যে অবশ্য $200 একটা পারিশ্রমিক দেয়া হবে, বলল সে। অবশ্য তুমি যদি এমআরির জন্যেই আমাদের স্পারের খোঁচা খাওয়া ঘোড়ার মতোই লাফিয়ে উঠল আপটন। বার্ট ভালো করেই জানে যে এমআরিকে মোটেও দেখতে পারে না লোকটা। তার কোনো দরকার নেই, আমি কেসটা নিচ্ছি, বলল সে। খুব খুশি হলাম আমি, কারণ এমআরি আসামির বন্ধু, বলল বার্ট। তাছাড়া এমআরি এই এলাকায় মোটেও জনপ্রিয় নয়। এটা অনেকেরই ধারণা যে লেজিএম দখল করার চক্রান্তে সে ও আসামির সাথে জড়িত। অশুভ একটা আলো জ্বলে উঠল আপটনের চোখে। এতে অবাক হওয়ার কিছুই নেই। সাধারণত পরিষ্কার পানির তলাতেই কাদা থাকে। তুমি বিচারটা কখন শুরু করতে চাও? 8 ঘন্টা পর, জবাব দিল রানচার। বেশি দেরি করাটা কোনো মতেই নিরাপদ হবে না। আমি মালিককে টেবিল সরিয়ে জায়গা করার নির্দেশ দিচ্ছি। আপটন যে এখনই আসামির বিচার করতে যাচ্ছে এই খবর দাবানলের মতো শহরে ছড়িয়ে পড়ল। বেশিরভাগ লোকই সন্তুষ্ট হলো এতে, কারণ হোপে এর আগেও শহরে খুন হয়েছে এবং বিচারও হয়েছে, কিন্তু সরকারি জাজের বিচার কখনো হয়নি। তার সম্মানে বারটাকে যতটা সম্ভব কোর্টের রূপ দেওয়ার চেষ্টায় কোনো ত্রুটি রাখা হয়নি। জাজের ব্যবহারের জন্যে একটা টেবিল রাখা হয়েছে সামনে। ওটার দুপাশে কিছু চেয়ার রাখা আছে সমাজে সম্মানীয় লোকদের বসার জন্যে। একপাশে জুরিদের বসার জন্যে 12টা চেয়ার সাজানো হয়েছে। জাজের টেবিল থেকে কিছুটা দূরে টেবিলের দিকে মুখ করে রাখা হয়েছে 3টে চেয়ার। মাঝের চেয়ারে বসবে আসামি, আর তার দুপাশে 2জন ডেপুটি পাহারায় থাকবে। ওটাই হবে কাঠগড়া।
দর্শকের দল যে যেখানে পেরেছে দেয়াল ঘেঁষে দাঁড়িয়েছে। যাকে গতরাতেই নির্মমভাবে আঘাত করেছিল ইরফান, সেই জেকি ওকে দরজার কাছে এসে হাসি মুখে সবার প্রথম খবরটা জানালো যে আজ রাতেই ওর বিচার হতে যাচ্ছে। চেহারায় রাগের কোনো চিহ্ন মাত্র নেই। সে বলল, নিজেকে বাঁচানোর জন্যে কি যুক্তি দেখাবে তা এখনই ঠিক রাখো। জেমস, জাজ শিগগিরই তোমাকে ডেকে পাঠাবে। তাহলে জাজ এমআরই ফিরে এসেছে? প্রশ্ন করল সে। না, আপটন তোমার বিচার করবে। তোমারই কপাল খারাপ, নইলে এই সময়ে সে এখানে এসে হাজির হতে যাবে কেন? এই সময়ে অন্য ডেপুটির গলা শোনা গেল, ওকে নিয়ে এসো, এইমাত্র নিয়ে যাওয়ার নির্দেশ এসেছে। মিসেই তোমার এতটা সময় নষ্ট করে দিলাম আমি, দুঃখের সাথে বলল যে। চলো, যাওয়ার পথেই না হয় কিছু ভেবে নিও। অবশ্যই ইরফানের মাথায় বিভিন্ন রকম চিন্তা চলছে। দুপাশে দুজন সশস্ত্র গার্ড নিয়ে রাস্তার মাঝখান দিয়ে হাঁটছে সে। গতরাতের ঘটনা আর সুযোগের কথা বিচার করে ইরফান ভেবেছিল হুজুগে মেতে ওঠা জনতার হাতে ফাঁসিতে ঝোলা ছাড়া তার আর অন্য কোনো বিপদ এই মুহূর্তে নেই। হয় হোপে এসে যা যে মারি তার বিচার করবে, অথবা তাকে বিচারের জন্যে স্টেটের রাজধানীতে পাঠানো হবে। কিন্তু এই মাতাল জাজের কাণ্ড ওর ভালো করেই জানা আছে, তাই তার হঠাৎ এখানে উপস্থিতি ওর কাছে মোটেও ভালো ঠেকছে না। এখন তার মনে হচ্ছে সে নিজের আউটফিটকে হোপ থেকে দূরে থাকার নির্দেশ না দিলেই ভালো করত, কিন্তু এখন আর ও কথা ভেবে কোনো লাভ নেই। অভিযুক্ত ব্যক্তির প্রবেশে কামরায় গুঞ্জন বেড়ে উঠল। দীর্ঘ আত্মপ্রত্যয়ে ধীর পায়ে হেঁটে নির্দিষ্ট জায়গায় পৌঁছে হ্যাট খুলে সে নিজের আসনে বসল। ডেপুটির দুজন তাদের পিস্তল বের করে ওর দুপাশে তৈরি হয়ে বসল, কারণ ইরফানের বাঁধন এখন খুলে দেয়া হয়েছে। সে প্রথমে জাজের দিকে একবার চেয়ে জুরিদের সবাইকে দেখল। ওদের আগেই বাছাই করে বসানো হয়েছে। সে নিজের অসহায় অবস্থা ভালোভাবেই টের পাচ্ছে। ওদের 12 জনই বার্টের নিজস্ব লোক, এবং এই বিশেষ কারণেই ওদের বাছাই করা হয়েছে। ফেন্টন, কাভানা আর লরিকে সে দর্শকদের মধ্যে দেখতে পেল। আরও একজনকে খুঁজছে ইরফান। এই সময়ে ইয়র্কিকে সে ঢুকতে দেখল। ওর পিছন পিছন ঢুকলো বারবি রাঞ্চের 4 জন লোক। ওর চেহারায় ইরফানকে বুঝিয়ে দিল পুরো ঘটনা। ইয়র্কির মাথায় খুন চেপে আছে, আজ করল সে। মনে হচ্ছে বিচারের কথা শুনেই ইয়র্কি লেজিয়ামের লোকজনকে আনতে যেতে ধরেছিল। পথে ওই 4 জনকে বাধা দিয়ে জোর করে এখানে নিয়ে এসেছে। বার্ট এই বিচার কোনো কারণেই পণ্ড হতে দিতে চায় না। জাজের টেবিলের দুপাশে পাগলা মার্টি আর তার কিছু লোকের সাথে বসে বার্ট তার চোখ থেকে উপচে পড়া খুশি ঢাকার কোনো চেষ্টাই করছে না, কিন্তু তা সত্ত্বেও প্রত্যাশা নিয়ে বারবার বার্ট দরজার দিকে তাকাচ্ছে। ইরফান জানে লোকটা ভাবছে এই খুশির মধ্যে ফোরম্যান কেন এখনও উপস্থিত হচ্ছে না। ইরফান মনে মনে একটু হাসল। জাজের টেবিলে কাঠের হাতুড়ির বাড়িতে কোর্ট নীরব হলো। এবার বলো শেরিফ, আসামির বিরুদ্ধে তোমার কি কি চার্জ আছে? প্রশ্ন করল জাজ। উঠে দাঁড়িয়ে বুক ফুলিয়ে নিজেকে সম্মানিত প্রমাণ করার ব্যর্থ একটা চেষ্টা করল টেলর। আজ নিজের উপর খুব সন্তুষ্ট সে। অপরাধীর বিরুদ্ধে অনেক চার্জই আছে জাজ, শুরু করল সে। মিস্টার মার্টিনকে হত্যার চেষ্টা, ব্যাংক ডাকাতি এবং ব্যাংকের ম্যানেজারকে গুলি করা, জ্যাক মাস্টারসনকে হত্যা, জেল থেকে পালানো। ভালো, শুরু করার জন্যে এই কয়টাই যথেষ্ট, ওকে বাধা দিয়ে বলল আপটন। আমরা ব্যাংক ডাকাতি আর খুনের বিচারই প্রথমে করব। সে যদি ওগুলোতে অপরাধী প্রমাণিত হয় তাহলে বাকি সব মাফ করে দিলেও কোনো ক্ষতি নেই। আপটনের তিক্ত রসিকতায় কামরার প্রায় সবাই হেসে উঠল। জাজ কেবল মুখ টিপে একটু হাসল। কোর্টে প্রথমে ডাকাতির বিচারই করা হবে। তোমার সাক্ষীকে হাজির করো শেরিফ। ব্যাংকার এগিয়ে এসে ডাকাতির বিবরণ দিল। জাজের প্রশ্নের উত্তরে সে জানালো, কালো কাপড়ে মুখ ঢাকা থাকায় কারো চেহারা সে দেখতে পায়নি বটে, কিন্তু উচ্চতা, গড়ন আর পোশাকে সে এই লোকটাও হতে পারে।
জেমস ডাকাতির আগে তার টাকা তুলে নিল। গ্রেপ্তার হওয়ার আগে যে নোটগুলো সে ভাঙাতে এসেছিল সেগুলো ডাকাতি করা টাকা। আপটনের কঠিন দৃষ্টি এবার বন্দির উপর পড়ল। সাক্ষীকে তোমার কিছু জিজ্ঞেস করার আছে, প্রশ্ন করল জাজ। উঠে দাঁড়ালো ইরফান। নিশ্চয়, বলে সাক্ষীর দিকে ঘুরে তাকালো সে। তুমি নিশ্চিত যে তোমাকে গুলি করেছিল সে আমার চেয়ে ছোট ছিল না? নিশ্চয়, জবাব দিল ব্যাংকার। এখন তোমার দিকে চেয়ে মনে হচ্ছে যেন সে তোমার চেয়ে বরং কিছু বড়ই ছিল। মাথা ঝাঁকালো ইরফান। তাহলে তুমি যখন তার চেহারা দেখতে পাওনি তখন সে আমার সমান বা আমার চেয়ে কিছু বড় ছিল? ওর চোখ কামরার চারপাশে একবার ঘুরে এলো। যেমন ধরো মিস্টার বার্টের মতো। সাক্ষী জোর গলায় আপত্তি জানালো। প্রস্তাবটা সম্পূর্ণ অবাস্তব। তার $5,000 আমার ব্যাংকে জমা ছিল। সে এত দয়ালু মানুষ যে ওই টাকাও দাবি করেনি। যদি সে নিজেই ডাকাতিটা করে থাকে তবে এতে তার কোনো ক্ষতি হবে কি? যুক্তি দেখালো ইরফান। আর আমি যদি ডাকাতি করি তবে আমি আবার টাকা তোলার কষ্ট কেন করতে যাব? তুমি কেন তুলেছিলে? প্রশ্ন করল জাজ। পকেট থেকে কাগজের টুকরোটা বের করে জাজের হাতে দিয়ে ব্যাখ্যা করল ইরফান। কাগজটা পড়ে দেখে জাজ ওটা জুরিদের পড়ে দেখতে দিল। ওরা সবাই একে একে ওটা পড়ে দেখার পর ওদের একজন তিক্ত স্বরে মন্তব্য করল, এত বড় একটা খবর তুমি কেন গোপন রেখেছিলে? ফেন্টন লাফিয়ে উঠে দাঁড়ালো। জেমস ওই কাগজটা আমাকে আর টিমকে দেখিয়েছিল, বলল সে। এর পিছনে কোনো সত্য আছে কিনা তা আমাদের তিনজনের কেউই জানতাম না, কিন্তু কেউ ঝুঁকি নিতে চায়নি বলে আমরা দুজনও সেদিন আমাদের সব টাকা তুলে নিয়েছিলাম। কেউ কি বলতে চাও ওই ডাকাতিতে আমরাও জড়িত ছিলাম? অভিযুক্ত ব্যক্তি ছাড়া আর কাউকে কেউ দোষ দিচ্ছে না, বলে উঠল আপটন। যদিও আড়ম্বরের সাথে জাজের জবাবে অনেকেই প্রভাবিত হলো, কিন্তু এতে ইরফানের ঠোঁটে একটা ক্ষীণ হাসি ফুটে উঠল। ওখানেই তোমার ভুল হলো জাজ। আমি অভিযোগ আনছি যে ওই তোমার পাশে বসা ব্ল্যাকবার্টই এই ডাকাতিটা করেছে। ওরই আমার বদলে এই জায়গায় বিচার হওয়া উচিত। আমার কাছে এর প্রমাণও আছে। ওর এই মন্তব্যে দর্শকদের মধ্যে নড়াচড়া আর গলা বাড়িয়ে আরেকটু ভালো করে দেখার প্রবণতা বেড়ে গেল। ইরফান নট করে সম্মতি দেয়ায় ফেন্টন বারবি থেকে নেয়া নোট বইটা ওর দিকে এগিয়ে দিল। অভিযোগটা বার্ট তাচ্ছিল্যের সাথে হেসে উড়িয়ে দিল। কই, তোমার প্রমাণ বের করো, চিৎকার করল সে। হিসেবের বইটা উঁচু করে ধরল ইরফান। এটা তোমার? প্রশ্ন করল সে। অবাক হয়ে চেয়ে রইল রানচার। হ্যাঁ, বলল সে। কিন্তু ওটা তোমার কাছে কিভাবে? এর ভিতর লেখাগুলো তাহলে তোমার? অবশ্যই, কিন্তু ডাকাতির সাথে এর কী সম্পর্ক? বলছি। ব্ল্যাক মাস্কের দল যখন আমার একজন লোককে তুলে নিয়ে যায় তখন ওকে ফেরত পেতে হলে আমাকে কি করতে হবে সেটা জানিয়ে একটা নোট রেখে গেছিল। সেটা এই খাতারই একটা নাম্বার লেখা পৃষ্ঠা ছিঁড়ে লেখা হয়েছিল। এক নজরেই যে কেউ বলতে পারবে ছেঁড়া পৃষ্ঠার নাম্বার আর চিঠির পৃষ্ঠার নাম্বার আর হাতের লেখা হুবহু এক। কোর্টে কোনো রকম শব্দ নেই। বই আর কাগজটা আপটনের দিকে বাড়িয়ে দিল ইরফান। জাজ ওগুলো ভালো করে পরীক্ষা করে দেখে জিজ্ঞাসু দৃষ্টিতে বাটের দিকে চাইল। রানচার খুব দ্রুত চিন্তা করছিল এবং জবাবটা যেন তার ঠোঁটের আঘাতেই ছিল। সে চট করে জবাব দিল, ওই খাতাটা মাসখানেক আগে খোয়া গেছিল। ওটা হেন্ডন নামে একটা লোক আমার থেকে চুরি করেছিল। ওর আমার উপর ব্যক্তিগত আক্রোশ ছিল। সে এখন লেজিএমে কাজ করে। লেখাটাও আমার লেখার চমৎকার অনুকরণ, যেটা তুমি চিনতে অস্বীকার করেছিলে যখন আমি সেদিকে ধরে এনেছিলাম। ওকে মনে করিয়ে দিল ইরফান। ধ্যাত, ওটা আমি ভালো করে পরীক্ষাই করিনি, মিথ্যা বলল বার্ট। অবশ্য বইটা চুরি যাওয়ার কথাটা সত্যি। ওটা গত রাতে আমি বারবি রাঞ্চ হাউস থেকে নিয়ে এসেছি। তোমার জন্যে এটা আরও একটা চার্জ, শেরিফ, হাসি মুখে বলল ইরফান। আমি বার্টের দেরাজের তালা ছুরি দিয়ে খুলে এগুলো পেয়েছি। এগুলো কি তার
ব্যাখ্যা মিস্টার রাস্টন ভালো দিতে পারবে। নোটের বান্ডিলটা ব্যাংকারের দিকে বাড়িয়ে দিল ইরফান। সে দেখল বার্ট আর আপটনের মধ্যে ফিসফিস করে কি যেন আলাপ হলো। যেসব বুঝতে পারছে এখানে তাকে যে কোনো উপায়ে হারাবার উদ্দেশ্যেই আনা হয়েছে। সম্ভবত লোকটা এখন জাজের ফি আরও বাড়িয়ে দিল, কিন্তু সে হাল ছাড়ার পাত্র নয়। তোমার এসব করার উদ্দেশ্য কি? প্রশ্ন করল আপটন। এতে ব্যাখ্যা করার কিছুই নেই, তিক্ত স্বরে বলল সে। ওই বই আর নোটিশটাই প্রমাণ করছে যে বারটি হচ্ছে ব্ল্যাক মাস্কের দলপতি। প্রমাণগুলো সংগ্রহ করার পর স্বেচ্ছায় জেলে ঢুকতেও আমাকে ঝামেলা করতে হয়েছে। অনেক প্রত্যক্ষদর্শীও ওর কথা সমর্থন করল। বার্ট তার চেয়ারে হেলান দিয়ে হাসল। সে সম্পূর্ণ নিশ্চিত যে জেমসের ছাড়া পাওয়ার কোনো উপায় নেই। চমৎকার জেমস, তোমার বই চুরি করার বদলে নিজেই বই লেখা উচিত, বলল সে। ওর রসিকতায় সবাই হেসে উঠল। সে সেলুন মালিকের দিকে একটা অর্থপূর্ণ দৃষ্টিতে তাকাতেই লোকটা অস্থায়ী ফোরম্যান হিসেবে বলে উঠল, শোনো জাজ, এসব কথায় এই মামলা কোনো দিকেই এগোচ্ছে না। ঠিক আছে, এবার তাহলে খুনের কেসটার দিকে এগোই, বলল আপটন। তোমাদের কি এ বিষয়ে কোনো মতামত আছে? কার খুন? আমার? ব্যঙ্গ করে এই মন্তব্য করল ইরফান। আসলে তাই এখানে হতে যাচ্ছে, এরা সবাই জানে, কারণ তার মৃত্যুতে আমার কোনো লাভ নেই। যে এটা প্রমাণ করতে পারত সেই জাজ এমারি আজ এখানে উপস্থিত নেই। তাকেই তো তোমার সহযোগী বলে সন্দেহ করা হচ্ছে, কঠিন স্বরে ঘোষণা করল আপটন। এবং তাকে যে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, এতেও সেই রকমই ধারণা হয়। এই চাকরির জন্যেও সেই তোমাকে সুপারিশ করেছিল, তাই না? ওর মাধ্যমে মাস্টারসনের সাথে আমার পরিচয়, স্বীকার করল ইরফান। এবং তুমি ওই চাকরিতে যোগ দেওয়ার পরপরই মাস্টারসনকে আর পাওয়া যাচ্ছে না, বলে চলল জাজ। ওর রাইফেলটা তোমার কাছে কিভাবে এলো? হঠাৎ প্রশ্ন করে বসল সে। এই প্রশ্নে ইরফানকে হতভম্ব করে দেওয়ার আশা করে থাকলে সে নিরাশ হলো, কারণ সাথে সাথেই সে মারিওকে হত্যা করে ওটা পাওয়ার কথা সরাসরি খুলে বলল। ওটা সম্পূর্ণ মিথ্যা, চিৎকার করে উঠল বার্ট। ওকে কিছুদিন আগে মেক্সিকোতে দেখা গেছে। আমার ফোরম্যান তার সাক্ষ্য দিতে পারবে। ক্ষীণ একটু হাসল ইরফান। ওই লোকটা যে আর কোনো দিন ফিরে আসবে না এ ব্যাপারে সে নিঃসন্দেহ। পকেট থেকে আরও এক টুকরো কাগজ সে বের করল। ওটা আপটনের দিকে বাড়িয়ে দিয়ে সে বলল, এটা বার্টের সাথে ও যোগসাজশ থাকার কথা প্রমাণ করবে। ওটা এক নজর দেখেই বার্টের দিকে সে অর্থপূর্ণ দৃষ্টিতে তাকালো। দেখা যাচ্ছে লেখালেখি তোমার বেশ প্রিয়। তুমি কি ওই গান পাওয়ার কথা আর কাউকে জানিয়েছ? কেবল মিস মাস্টারসনকে, জবাব এলো। এবং সেও নিখোঁজ। তোমার কথা যারা সত্য বলে প্রমাণ করতে পারে তাদের কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। জাজ রুক্ষস্বরে প্রশ্ন করল, আর কোনো প্রমাণ আছে শেরিফ? এটা শেরিফের জন্যে কর্তৃত্ব ফলাবার বিরাট একটা সুযোগ, যার জন্যে সে আগে থেকেই তৈরি হয়ে আছে। সে গর্বের সাথে এগিয়ে এসে জানালো, সে আর তার ডেপুটি বেসিন ধরে চলার পথে একটা ট্র্যাক দেখতে পেয়ে সেটা অনুসরণ করে কিভাবে নিখোঁজ রানচারের জামা কাপড় খুঁজে পেয়েছে। একেবারে একটা করে বের করে সে আপটনকে দেখালো। সবার শেষে সে বোধ করলো ওই রাইফেলটা এটা সে শেষ চমকের জন্যে রেখেছিল। সে গর্বের সাথে এগিয়ে এসে জানালো, সে আর তার ডেপুটি বেসিন ধরে চলার পথে একটা ট্র্যাক দেখতে পেয়ে সেটা অনুসরণ করে কিভাবে নিখোঁজ রানচারের জামা কাপড় খুঁজে পেয়েছে। একবারে একটা করে বের করে সে আপটনকে দেখালো। সবার শেষে সে বের করলো ওই রাইফেলটা। এটা সে শেষ চমকের জন্যে রেখেছিল। এসবের নিচে আমরা পেয়েছি এই মোক্ষম প্রমাণ, বলল সে। তারপর গর্বের সাথে চারপাশে তাকালো সে। টানটান উত্তেজনা বিরাজ করছে কামরায়। তোমরা লক্ষ্য করো, এর বাটে ওর নামও খোদাই করা আছে।
এটা কি তোমার? রাইফেলটা ইরফানকে পরীক্ষা করতে দিয়ে প্রশ্ন করল আপটন। হ্যাঁ, ব্ল্যাক মাস্করা আমাকে বন্দি করার সময় ওটা আমার থেকে কেড়ে নিয়েছিল। তবে তখন ওটায় কোনো নাম খোদাই করা ছিল না, বলল ইরফান। তোমার লেখা যত ভালো, পিন তত ভালো নয়, মিস্টার বার্ট। জবাব খুঁজে বের করতে সে অত্যন্ত পটু, তাই না? যাদের উদ্দেশ্যে এই প্রশ্নটা করা হয়েছে সেই জুরিরা সবাই হেসে সমর্থন জানালো। ফেন্টন এগিয়ে এসে হাত তুলে প্রতিবাদ জানালো। আমি এই ট্রায়াল ন্যায্য হচ্ছে বলে মনে করি না, কারণ এটা এত তাড়াহুড়ো করে করা হয়েছে যে অভিযুক্ত ব্যক্তি তার কেস ঠিকমতো তৈরি করার কোনো সুযোগই পায়নি বা তার সাক্ষীদেরও হাজির করতে সক্ষম হয়নি। বাদীপক্ষ ওর জ্যাককে মেরে ফেলার পেছনে কোনো যুক্তিও দেখাতে পারেনি। এখানে যে সব নিদর্শন ওর বিরুদ্ধে রাখা হয়েছে তাতে ওকে একটা বোকা গাধা বলে দেখানো হয়েছে, কিন্তু আমরা সবাই জানি সে তা নয়। সে যে ব্যাংক থেকে ডাকাতি করা হয়েছে সেই ব্যাংকেই কোনো পাগলে টাকা ভাঙাতে যাবে? কোন পাগলে টাকা ভাঙাতে যাবে? আর সে যদি জ্যাককে খুন করেই থাকে তাহলে বদ্ধ পাগল না হলে কেউ কি তার ইনিশিয়াল করা রাইফেল ওই কাপড়ের তলায় রাখবে? আমি জুরির কাছে প্রশ্ন রাখছি, তোমাদের কি জেমসকে দেখে এতই বোকা মনে হচ্ছে? আপটনের জবাবটাও ফেন্টনের প্রশ্নের মতোই চৌখস হলো। মিস্টার ফেন্টন জেমসের বন্ধু, সুতরাং সে তার পক্ষে কথা বলবে, এটাই স্বাভাবিক, সে জুরিকে বোঝালো। কিন্তু সে যা জানে না সেটা হচ্ছে অত্যন্ত চালাক ক্রিমিনালেরও মাঝে মাঝে এমন ভুল করে বসায় আশ্চর্য হবার কিছু নেই। এমন অনেক কেসই আমি ডিল করেছি। এটা লেজিয়াম দখল করার একটা গভীর প্লট। তোমাদের যদি আরও নিদর্শনের প্রয়োজন থাকে। বারের মালিক মাথা নাড়ল। এবার বার তার বোমাটা ফাটালো। তোমাদের মনে যদি এখনো কোনো সন্দেহ থেকে থাকে তবে জেনে রাখো যে এই জেমস গিরিনি হচ্ছে প্রসিদ্ধ আউটল বিদ্যুতের ফান। একটা শীষ আর সব হয়ে শ্বাস টেনে জুরিরা তাদের সংখ্যা প্রকাশ করল। বার মালিক ওদের ফিসফিস করে কি যেন বলল। এতে ওরা ঘুরে দাঁড়িয়ে বলল, আমাদের আলোচনা করার কিছু নেই, আমরা রায় দিতে প্রস্তুত এবং তোমাদের রায় পুরোপুরি দোষী। আসামির দিকে ফিরল জাজ। ওদের সিদ্ধান্ত তুমি শুনেছ। তুমি জরির সিদ্ধান্তের ব্যাপারে কিছু বলতে চাও? চোখ সরু করে আপটনের দিকে তাকালো সে। তুমি জাজ নামের একটা কলঙ্ক স্যার, শান্ত ঠান্ডা স্বরে বলল ইরফান। মন্তব্যটা আপটনের মোটা চামড়াও ভেদ করল। ক্ষিপ্ত স্বরে বলল আপটন, ন্যায্য বিচারই করা হয়েছে তোমার। কিন্তু চেহারাটা একটু লাল হলো, ঠোঁটে একটা কুৎসিত ভাব ফুটে উঠল। তোমাকে যথার্থই দোষী সাব্যস্ত করা হয়েছে, বলল সে। এখন যা বাকি রয়েছে সেটা হচ্ছে তোমার দণ্ডাদেশ দেয়া। তোমাকে যে সাজা আমি দিচ্ছি সেটা হচ্ছে তুমি না মরা পর্যন্ত ফাঁসিতে ঝুলবে। তারপর টেলরের দিকে ফিরে বলল শেরিফ, ওকে ক্যাপিটালে নিয়ে এই সাজা যেন কার্যকর করা হয় এটা দেখার ভার তোমাকে দেয়া হলো। সে ভালো করে জানে এখন কি ঘটবে, তাই চতুরতার সাথে পুরো দায়িত্ব আরেকজনের কাঁধে চাপিয়ে আয়েশ করে চেয়ারে হেলান দিয়ে একটা চুরুট ধরালো। এক মুহূর্ত নীরবতার পর এই আদেশের তাৎপর্য যখন সবার মাথায় ঢুকলো তখন মুখের সামনে থেকে খাবার কেড়ে নেয়া জন্তুর মতোই গর্জে উঠল রুষ্ট জনতা। পাগলা মার্টি লাফিয়ে চেয়ারের উপর উঠে দাঁড়ালো। জাহান্নামে যাক ক্যাপিটাল, আমাদের এখানেও দড়ি আর গাছের কোনো অভাব নেই। ওখানে ওর প্রভাব আছে, ওখান থেকে আগেও সে বেঁচে গেছে, আবারও হয়তো তাই হবে।
ওকে আমরাই ফাঁসি দিতে পারবো। ঠিক বলেছ, বলে উঠল আরেকজন। ওর সাথে সুর মেলালো আরো অনেকে। বার্ট চুপ করে বসে আছে। ওর ঠোঁটের কোণে ঝুলছে নিষ্ঠুর একটা সন্তোষের হাসি। টেবিলে হাতুড়ি ঠুকে নিজে একটা কথা বলার সুযোগ করে নিল আপটন। শেরিফ, আইন রক্ষার জন্যে তুমি নিজে ব্যক্তিগতভাবে দায়ী থাকবে, সাবধান করল সে। আবার চিৎকার শুরু হলো। সম্প্রতি লব্ধ মান সম্মান হারিয়ে শেরিফকেই এখন অভিযুক্ত আসামির মতো দেখাচ্ছে। সাহায্যের আশায় অনুনয়ের চোখে বাটের দিকে চাইল টেলর। লোকটা মাথা নেড়ে হাসল। ওটা তোমার কাজ শেরিফ, বলল সে। দড়িয়ার ঘোড়া, চিৎকার করলো মার্টি। ওকে ধরে নিয়ে এসো বয়েজ। হুড়োহুড়ি বেঁধে গেল, যদিও কিছু লোক ওদের ঠেকাবার চেষ্টা করলো। লোকজনের ধাক্কায় ওরা আর শেরিফ সহ ডেপুটিরা সরে যেতে বাধ্য হলো। ইরফানকে জোর করে ধরে খোলা রাস্তায় নামানো হলো। এবার কোথায়? ডজনখানেক লোক প্রশ্ন করল। ওকে হারবির ওখানে নিয়ে চলো, চিৎকার করে বলল মার্টি। ওখানকার ভূতগুলো আর একটা সঙ্গী পাবে। ইরফানকে ঘোড়ার পিঠে তুলে দিয়ে ওর গলায় একটা দড়ির ফাঁস পরিয়ে দেয়া হলো। ওকে ঘিরে আছে পিস্তল হাতে 12 জন লোক। যাত্রা শুরু হলো। পশ্চিমের উচ্ছৃঙ্খল জনতার সাথে জেসাব পরিচিত। সুতরাং এটাই যে তার জীবনের শেষ রাইড হবে তাতে ওর মনে কোনো সন্দেহ নেই। যারা কোর্টরুমে ছিল তারা সবাই ওদের পিছু নিল। বার্ট যাচ্ছে শেরিফ আর আপটনের সাথে। যাচ্ছে কারণ সে জানে নিজের মান বাঁচাতে তাকে শেষ পর্যন্ত প্রতিবাদ করে যেতে হবে। ইরফানের চেহারা পাথরের মূর্তির মতোই নির্বিকার। খেলায় সে হেরে গেছে, তাই তাকে এর মূল্য দিতে হবে। যদিও সাজানো তাস দিয়ে খেলেছে ওরা। ওখানে পৌঁছতে বেশি সময় লাগলো না। মার্টি লিড করছিল। সে হঠাৎ থমকে দাঁড়িয়ে উত্তেজিত স্বরে চিৎকার করে উঠল, আরে ওখানে দেখছি আগে থেকেই একজন ঝুলছে। এক নজর তাকিয়েই ডোভারকে চিনল বার্ট। ওকে দড়ি খুলে নিচে নামাও, আদেশ দিল সে। তারপর বিষাক্ত দৃষ্টিতে ইরফানের দিকে চেয়ে বলল, তাহলে এই কাজেই তুমি গত রাতে জেল থেকে বেরিয়েছিলে? এর উচিত সাজাই তোমাকে দেয়া হবে। ওর জায়গায় এখন তুমি ঝুলবে। কাজটা বেআইনি হবে, সাবধান করলো আপটন। নিজের মান বাঁচাতে ওকে কথাটা বলতেই হলো। গাছে উঠে ওকে দড়ি খুলে নিচে নামালো মার্টি। এবার ইরফানকে ঘোড়ার পিঠ থেকে টেনে নিচে নামানো হলো। আপটন লোক দেখানোর জন্যে শেরিফকে অনুরোধ করলো ওদের ঠেকাতে। দোটানায় পড়ে শেরিফ কয়েক পা এগোলো। তাকে বাধ্য হয়ে থামতে হলো, কারণ তার মুখে পিস্তল ঠেসে ধরল ওদের একজন। সভয়ে পিছিয়ে এলো সে। গাছ থেকে নেমে এসে আবার লিডারের ভূমিকা নিল মার্টি। সে ইরফানের গলায় বাঁধা লম্বা দড়িটা ছুঁড়ে একটা ডালের উপর দিয়ে ঘুরিয়ে নিচে নামলো। ইরফান নির্বিকার চোখে ওকে ঘিরে দাঁড়ানো লোকগুলোর চেহারা একবার দেখল। ওদের পেছনে দেখা যাচ্ছে নিরুপায় অবস্থায় করুণ মুখের লরি দাঁড়িয়ে রয়েছে। ফেন্টন এবং আরও কয়েকজন সভ্য নাগরিকের পাশে। আপটন আর শেরিফ রয়েছে বার্টের পাশে। অদূরেই একটা গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ইয়র্কি। চেহারা দেখে মনে হচ্ছে যা ঘটছে তাতে ওর কোনো কৌতূহল নেই, কিন্তু ইরফান জানে জীবন থাকতে সে ওকে মরতে দেবে না। শেষ পর্যন্ত লড়ে যাবে, তাতে যাই ঘটুক না কেন। 22। শহরের লোকজন তাদের মিশনে হারবির বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার পরপরই নবাগত একটা লোক হোপে পৌঁছলো। রাস্তা ধরে এগোবার সময় একটা লোকও তার চোখে না পড়ায় সে খুব অবাক হলো। একটা খোলা দরজার মুখে এক মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে লোকটা হ্যাট খুলে তাকে সম্মান জানিয়ে জানতে চাইল, শহরে একটা লোককেও দেখা যাচ্ছে না কেন? হ্যাঁ, সব পুরুষই ফাঁসি দেখতে গেছে, জানালো মহিলা। 8 বছর বয়সের ছেলে আমার। সে ওদের সাথে যাবার বায়না ধরে বসেছিল। আমি মার দিয়ে ঠেকিয়ে না রাখলে সেও যেত। ফাঁসি? পুনরাবৃত্তি করলো লোকটা। হ্যাঁ, ফাঁসি। আমার বিশ্বাস কথাটার মানে তুমি জানো।
জবাব দিল সে। আজই ওর বিচার হয়েছে। ওকে ফাঁসি দিতে নিয়ে গেছে ওরা। লোকটা দেখতে চমৎকার। আমার কাছে ওকে খারাপ লোক বলে মনে হয়নি। তবে চেহারা দেখে অবশ্য সবসময় লোক চেনা যায় না। ওরা বলে সে নাকি ব্যাংক লুট করেছে, তার বসকেও খুন করেছে। তাহলে তার ফাঁসিতে ঝোলাই উচিত, বলল স্ট্রেঞ্জার। তা ওই লোকটার নাম কি? সে তো নিজেকে জেমস বলে পরিচয় দেয়, কিন্তু ওরা বলে সে নাকি আউটল বিদ্যুতের ফান। কথাটা শুনে তার জিনের উপর লোকটা সোজা হয়ে বসল। সে যখন আবার কথা বলল তখন তার স্বরটা তীক্ষ্ণ শোনালো। এই ফাঁসিটা কোথায় দেওয়া হচ্ছে? হারবির ওখানে। এখান থেকে বেশি দূরে নয়। কাছাকাছি এত গাছ থাকতে ওরা যে ওখানে কেন গেল তা আমি জানি না। পকেট থেকে একটা $5 নোট বের করে মহিলার দিকে বাড়িয়ে দিয়ে লোকটা বলল, তোমার ছেলে যদি আমাকে পথ দেখিয়ে ওখানে নিয়ে যায় তবে আমি কথা দিতে পারি ওকে কোনো ফাঁসি দেখতে হবে না। ছো মেরে টাকাটা নিয়ে হাঁক দিল মহিলা। জবাবে খালি পায়ে একটা ছোট বাচ্চা কাঁদতে কাঁদতে বেরিয়ে এলো। রেব, তুমি এই ভদ্রলোককে হারবির বাড়ি যাওয়ার পথটা চিনিয়ে দেবে। যদি শুনি তুমি ফাঁসি দেখেছ তবে তোমার পিঠের চামড়া আমি তুলে নেব, সাবধান করল মহিলা। ঝুঁকে বাচ্চাটাকে ঘোড়ার পিঠে তুলে নিল লোকটা। সব থেকে তাড়াতাড়ি পৌঁছানোর পথটা দেখাবে। সময় মতো পৌঁছে দিলে তুমি $1 পুরস্কার পাবে, কিন্তু যদি দেরি হয়ে যায়। কথাটা শেষ করলো না সে, কিন্তু ওর স্বর থেকে মধুরতা বিদায় নিয়েছে এবং ওর তীক্ষ্ণ চোখেও কোনো উষ্ণতা আর নেই। পাগলা মার্টি নিজেকে এই নাটকের নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করে নিলেও আসল নায়ক যে কে তা সবাই জানে। নিজের কোমরে হাত দুটো রেখে মার্টি ইরফানের দিকে মুখ করে দাঁড়িয়েছে, মুখে একটা অবজ্ঞার হাসি। তোমার সাথে আমার বিরোধটা শোধ আমি আজ সুদে আসলে তুলে নেব জেমস, হিসিয়ে বলল সে। তুমি ঝুলে পড়ার পর এই চাবুক দিয়ে পিটিয়ে আমি তোমার সারা গায়ের চামড়া তুলে নেব। তবু বার্টের সম্মতির অপেক্ষায় আছে সে। এই সময়ে গাছের ফাঁক গলে 3জন রাইডারকে তীর বেগে ঘোড়া ছুটিয়ে এগিয়ে আসতে দেখে একজন চিৎকার করে উঠল, কারা যেন আসছে। ওদের দিকে এক নজর তাকিয়েই একটা গালি দিল বার্ট। ওকে ঝুলিয়ে দাও, আদেশ দিল সে। খবরদার বার্ট, হুঙ্কার দিয়ে উঠল ইয়র্কি। ওই দড়িতে প্রথম টানেই তুমি মরবে, একই সাথে মরবে মার্টি। বার্ট ঘুরে তাকিয়ে দেখল দুহাতে 2 পিস্তল নিয়ে পা ফাঁক করে দাঁড়িয়ে ওদের দুজনকে কাভার করে আছে ইয়র্কি। তুমি কে? এর মধ্যে তুমি কেন নাক গলাচ্ছ? গর্জে উঠল রানসার। আমার নাম ইয়র্কি। আমি কেবল দেখতে চাই এখানে যেন কোনো অন্যায় না করা হয়। তোমরা 10 মিনিট পরেও ওকে ফাঁসি দিতে পারবে, কিন্তু তার আগে আমি জানতে চাই ওই লোকগুলো কি চায়। হয়তো ওরা ফাঁসিটা দেখতেই আসছে। ইয়র্কিকে ওদের কেউ সামনাসামনি না দেখলেও ওর নামটা পশ্চিমের অনেকেই শুনেছে, এবং ব্যাংক থেকে জেমসকে গ্রেপ্তার করার সময় ওদের অনেকেই দেখেছে লোকটা কত ফাস্ট। বার্টও নতুন কোনো উপায় ভেবে বের করার আগেই রাইডার 3জন এসে পৌঁছে গেল। ঈশ্বরকে ধন্যবাদ, আমরা সময় মতোই এসেছি, হাঁপাতে হাঁপাতে বলল এমারি। ক্লান্ত ঘোড়ার পিঠ থেকে নেমে মেয়েটাকে নামতে সাহায্য করল সে। এক চোখে প্যাচ লাগানো, তৃতীয় লোকটার দিকে কেউ নজর দিচ্ছে না। সবাই জাজ এমারি আর মেয়েটাকেই দেখছে। লোকটা নিচে নেমে বোকার মতো এদিক ওদিক দেখছে। সোজা আপটনের দিকে এগিয়ে গেল জাজ এমারি। এর মানে কি আপটন? কঠিন সুরে প্রশ্ন করল সে। তুমি একটা অবৈধ লিঞ্চিংয়ে সাহায্য করছো? এমন একটা দৃশ্য আমাকে নিজের চোখে দেখতে হবে এটা আমি ভাবতেও পারিনি। অবশ্যই না, আমি এখানে এসেছিলাম ঠেকাতে, জবাব দিল সে। আর মিস্টার বার্ট, সেও কি প্রতিবাদ করেছে? আপটনের মুখটা লাল হয়ে উঠল। আমাকে সে সব রকম সাহায্য করেছে, আড়ষ্টভাবে বলল সে।